সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গোবিন্দপুর অনলাইন ক্লাসে তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, যে অধ্যায়টি আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন নবম দশম শ্রেণীতে বাধ্যতামূলক থাকবে। এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়, সেই জন্য আমি এখানে এই অধ্যায় থেকে আমরা যা যা শিখব, স্থিতি ও গতি বলতে কি বোঝায়, 2 নম্বরে বিভিন্ন প্রকার গতির সংজ্ঞা বলতে পারবে, 3 নম্বরে স্কেলার রাশি ও ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবে, 4 নম্বর দূরত্ব ও সরণ সম্পর্কে বলতে পারবে, 5 নম্বর দ্রুতি ও বেগ সম্পর্কে বলতে পারবে, 6 নম্বর ত্বরণ ও মন্দন সম্পর্কে বলতে পারবে। আরও কিছু প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি যতটুকু লিখেছি আজকে মনে হয় সব প্রশ্ন আলোচনা করা সম্ভব নাও হতে পারে। আমি আগামী আরও 2-1টি ক্লাস নিতে হবে। তোমরা এই প্রশ্নগুলো উঠে নাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমি প্রথম প্রশ্নটা লিখেছিলাম, 1 নম্বর প্রশ্নটা, গতি বলতে কি বুঝো? গতিটা জিনিসটা কি? গতি হলো সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক অবস্থার যে পরিবর্তন ঘটে, যে এক অবস্থান থেকে আরেকটা অবস্থানে পরিবর্তিত হয়, সেটাই হলো গতি। আমি আবার জিনিসটা আবার ক্লিয়ার করছি, তোমরা শুনো। সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তনের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকে গতিশীল বস্তু বলে। এই ঘটনাকে বস্তুর গতি বলা হয়। মনে করো আমি এখানে স্থির অবস্থায় আছি, কিন্তু আমি 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলাম, তাহলে আমার কি হয়ে গেল? গতি হয়ে গেল। তাহলে সময়ের সাথে এটার সম্পর্ক, সময়ের পরিবর্তনের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকে গতিশীল বস্তু বলে, এবং এই ঘটনাকে বস্তুর গতি বলা হয়। আমি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো স্থিতি। স্থিতিটা এটার বিপরীত রকম, একই জিনিস,
তবে এটার বিপরীত রকম হবে। স্থিতিটা কি আসে? স্থিতি সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তন সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটলে তাকে স্থিতিশীল বস্তু বলে। এই ঘটনাকে বস্তুস্থিতি বলা হয়। সংজ্ঞাটা আগেরটার বিপরীত। আগে অবস্থার পরিবর্তন ঘটলো, এখন অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। আমি 5 মিনিট পর্যন্ত এই ওয়ালটাকে ধাক্কা দিলাম, কিন্তু দেখা যায় যে সেটার কোনো পরিবর্তন হয় নাই। যে অবস্থা আছে সে অবস্থা রয়ে গেল। বস্তুর অবস্থার যখন পরিবর্তন ঘটবে না তখন তাকে স্থিতিশীল বস্তু বলা হয় এবং এই ঘটনাটাকে বস্তুস্থিতি বলা হয়। আমি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। বিভিন্ন প্রকার গতি, গতিটা বহু রকমের গতি আছে। আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করছি। এটা আমি মুছে ফেললাম। বিভিন্ন প্রকার গতিগুলো কি কি হতে পারে? বিভিন্ন প্রকার গতি, এখানে কতে আছে রৈখিক গতি, খতে আছে ঘূর্ণয়ন গতি, ঘূর্ণয়ন গতি, গতে আছে চলন গতি, ঘতে আছে পর্যায়বৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, আর শেষে আছে স্পন্দন গতি। অনেকগুলো গতি সম্পর্কে আমি লিখেছি। এখানে 5টি গতির কথা আমি উল্লেখ করেছি। রৈখিক গতি, ঘূর্ণয়ন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এগুলা মনে রাখবে। গতিগুলো কি কি? এগুলো হলো রৈখিক গতি, ঘূর্ণয়ন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এখন এগুলার সম্পর্কে তো আমাদের ধারণা থাকতে হবে কোন গতিটা কীরকম এবং কোনটার সংজ্ঞা কি হবে। প্রথমত আমরা রৈখিক গতি সম্পর্কে বলবো। রৈখিক গতি কাকে বলা হয়? কোনো গতিশীল বস্তু
যদি সরল রেখা বরাবর চলতে থাকে তাহলে তার গতিকে রৈখিক গতি বলা হয়। রৈখিক গতি বলে। যেমন একটা গাড়ি সোজা রাস্তা দিয়ে চলতে থাকে, তার চলার পথটা কোনো আঁকা বাঁকা নয়, সরল পথে সোজা পথে চলাটাকে বলা হয় রৈখিক গতি। একটি গাড়ি সোজা রাস্তায় চলা, চলা, এটা হলো তার উদাহরণ। সোজা রাস্তায় একটা গাড়ি চলতেছে, এটা কোনো আঁকা বাঁকা পথে নয়, সহজ একদম সরল পথে চলবে, এটার নাম হইল রৈখিক গতি। তারপরে আরেকটা আসলো ঘূর্ণয়ন গতি। ঘূর্ণয়ন 2 নাম্বার বা খ নাম্বার আমরা দিলাম, খ নাম্বারে ঘূর্ণয়ন গতি। ঘূর্ণয়ন গতিটা কোনো বস্তুর গতি নির্দিষ্ট দিকে তার কক্ষপথ স্থির রেখে ফর ঘুরতে থাকলে তাকে ঘূর্ণয়ন গতি বলা হয়। বা বলে। যেমন তোমার সিলিং ফ্যান আমরা যেভাবে ঘুরে ফর, এটা একই দিকে নির্দিষ্ট পথে ঘুরে, অথবা আমাদের ঘড়ির কাঁটা, যেমন ঘড়ির কাঁটার গতি, এটা নির্দিষ্ট দিকে তার কক্ষপথ স্থির রেখে সে ফর পথ অতিক্রম করে, এটাকে বলা হয় ঘূর্ণয়ন গতি। এরপরে কি আসলো? এরপরে আসলো চলন গতি। চলন গতি গ নাম্বারে আসলো চলন গতি। একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে যে
পথ অতিক্রম করে। তাকে চলন গতি বলে। তুমি একটি বইকে টেবিলের এক কোণ থেকে না ঘুরিয়ে যদি সোজাসুজি ধাক্কা দাও, তাহলে দেখা যাবে সে একটা নির্দিষ্ট দিকে তার নির্দিষ্ট সময় তার পথটা সে অতিক্রম করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এটা হলো একটি বইকে না ঘুরিয়ে একই দিকে ধাক্কা দিলে যে পথ অতিক্রম করে, এটা চলন মানে চলতে আছে। এটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। পর্যাবৃত্ত গতি, চলন গতির পরে আমি মুছে বলবো, তোমরা উঠেই নাও। পর্যাবৃত্ত গতি, গ নাম্বার পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ে পর তার গতি পরিবর্তন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে একই সময়ে পর তার পথ অতিক্রম করলে তাকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি বলে। এটা সিলিং ফ্যান হইতে পারে, অথবা একটি ঘড়ির কাঁটার গতি। একটি ঘড়ির কাঁটার গতি, এটা পর কি করে, এটা পর তার অবস্থার পরিবর্তন করে, নির্দিষ্ট পথ অতিক্রম করে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট তার পথ অতিক্রম করে, তাহলে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। পর্যায় অর্থাৎ পর। এরপরে
আরেকটা আছে, সেটা হলো স্পন্দন গতি। আমার লাস্টের যে জিনিসটা ছিল গতির ভিতরে স্পন্দন গতি। স্পন্দন গতি কোনো পর্যাবৃত্ত গতি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু নির্দিষ্ট সময়ে একই দিকে অর্ধেক পথ অতিক্রম করে এবং বিপরীত দিকে বাকি সময়ে অর্ধেক পথ অতিক্রম করলে তাকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি, এটা সরল দোলকের গতি। কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু নির্দিষ্ট সময়ে হবে, নির্দিষ্ট সময়ে একই দিকে অর্ধেক পথ অতিক্রম করে এবং বিপরীত দিকে বাকি সময়ে অর্ধেক পথ অতিক্রম করলে তাকে স্পন্দন গতি। যেমন আমি উদাহরণ দিলে তুমি জিনিসটা ক্লিয়ার হবে। আমি এটা সরল দোলকের একটা বস্তুকে এক প্রান্তে উপরে ঝুলিয়ে যদি এক প্রান্তে টেনে ছেড়ে দিই, এটা অর্ধেক সময় এদিকে আসলো, আবার বাকি অর্ধেক সময় ওইদিকে গেল। দোলনা, তোমরা দোলনা খেলো, বাড়িতে যে দোলনা খেলো, এটা এরকমই। তুমি একটা অর্থাৎ তোমরা ছোটোকালে আমরাও খেলেছি যে এটাকে গাছের সাথে একটা রশি বাঁধিয়ে সেখানে যদি একটা লোককে বসিয়ে একবার ধাক্কা দিলে সে একবার সামনের দিকে আবার পিছনে আসে, বাকি অর্ধেক পথ সামনে অর্ধেক পথ পিছনে। এগুলো হলো স্পন্দন গতি। এই জিনিসগুলা বোঝার জন্য আমি সহজভাবে লিখেছি। আসলে অনেক বড় অধ্যায়, আমাদের আরও অনেকগুলো প্রশ্ন বাকি রয়েছে। আমি আশা করি আগামী দিন আমি বাকি অংশটুকু আলোচনা করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার পাঠ আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।